আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তাউদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করছি যে এবিও জিন নিয়ে। তো আপনারা সবাই এর সাথে পরিচিত যে এই যে এবিও জিন যেটা বলি, এই এবিও জিনের মধ্যে মূলত আমরা আসলে তিন ধরনের অ্যালিল পাই। তিন ধরনের, একটা হলো যে এ অ্যালিল, বি অ্যালিল এন্ড ও অ্যালিল। ওকে, আচ্ছা, এখন দেখেন এখানের মধ্যে আমরা মোট কয় ধরনের জিনোটাইপ পাচ্ছি। আমরা মোট 6 ধরনের জিনোটাইপ পাই এবিও জিনের মধ্যে। ওকে, কি কি? যেমন এ জিনোটাইপ, এবং ওই লোকের ব্লাড গ্রুপ হবে এ গ্রুপ, অর্থাৎ আমরা এ ব্লাড গ্রুপ বলবো। এবং বি জিনোটাইপ, অর্থাৎ এখানে বি অ্যালিল দুটোটা, আর এর আগেরটাতে এ অ্যালিল দুটোই। ওকে, তাহলে এটা হলো যে বি ব্লাড গ্রুপ। আর কারো যদি এ অ্যালিল এবং বি অ্যালিল দুটো অ্যালিল থাকে তাহলে তার ব্লাড গ্রুপ হবে এবি। এবং কারো যদি এ অ্যালিল এবং তার সাথে ও অ্যালিল থাকে তার ব্লাড গ্রুপ হবে এ ব্লাড গ্রুপ। কেন? কারণ হচ্ছে এই ও অ্যালিলটা যে প্রোটিন তৈরি করে বা যে এনজাইম তৈরি করে তার ট্রান্সফারেজ অ্যাক্টিভিটি নাই। আপনারা একটু করে এটা ইনশাআল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যাদের বি অ্যালিল এবং ও অ্যালিল আছে একই কথা, তাদের বি ব্লাড গ্রুপ হবে। যাদের ক্ষেত্রে দুটোই ও অ্যালিল তাহলে তাদের কোনো ট্রান্সফারেজ এনজাইম নাই, ফলে তারা হবে ও ব্লাড গ্রুপ। ওকে, তাহলে এটা হলো আমাদের এবিও জিনের জিনোটাইপস গুলো। আমরা মোট এই 6 ধরনের জিনোটাইপস পেয়ে থাকি। এখন আসেন যে আসলে এবিও জিনটা কি, তার কাজ কি। তাহলে দেখেন এটা হলো একটা আরবিসি। ওকে, তাহলে এই যে আরবিসি যেহেতু একটা অ্যানিউক্লিয়েটেড সেল, তাহলে এই হলো তার সেল মেমব্রেন। ওকে, ফসফোলিপিড বাইলেয়ার। এখন এই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে দেখেন এখানে একটা পলিস্যাকারাইড চেইন থাকে, ওর সেল মেমব্রেনে অ্যাটাচ থাকে পলিস্যাকারাইড চেইনটা। এখন এই পলিস্যাকারাইড চেইনের টার্মিনাল শেষের দিকের তিনটা সুগার মলিকিউল কি কি? একটা হলো এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, আর এটা হলো গ্যালাক্টোজ, আর এটা হলো ফুকোজ। ওকে, এই তিনটা সুগার মলিকিউলকে একসাথে আমরা বলি এইচ অ্যান্টিজেন। তাহলে এটা সবার আরবিসির সেল মেমব্রেনে থাকে এই এইচ অ্যান্টিজেনটা। ওকে, এখন দেখেন এখানের মধ্যে এ অ্যালিল এবং বি অ্যালিল কিভাবে চেঞ্জ করে। অর্থাৎ এ অ্যালিল কি করে, দেখেন এ অ্যালিলটা, যেহেতু আমরা জানি কি অ্যালিল এক জিনের একটা অংশ, এবং এই অ্যালিলটা একটা প্রোটিন তৈরি করে। এই এ অ্যালিল একটা প্রোটিন তৈরি করে যেটা হলো একটা এনজাইম। ওকে, এনজাইমেটিক ফাংশন আছে। এই এনজাইমটার নাম হলো আলফা 1,3 এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন ট্রান্সফারেজ। ওকে, অথবা এ ট্রান্সফারেজ। এবং এই এ অ্যালিল থেকে তৈরি হওয়া এই এনজাইমটা কি করে, সে এইচ অ্যান্টিজেনের এই যে গ্যালাক্টোজ সুগার মলিকিউল আছে তার সাথে আরেকটা এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন মলিকিউল যোগ করে দেয়। দেখেন এই গ্যালাক্টোজটার সাথে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন যোগ করে দিবে। তাহলে তখন আপনি এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে আমরা এই গ্যালাক্টোজটার সাথে আরেকটা মলিকিউলস যোগ হবে এখানে। তাহলে এই যে এখানে আমি এইচ অ্যান্টিজেনের মধ্যে, দেখেন এটা এতক্ষণ এইচ অ্যান্টিজেন ছিল, এখন এখানের মধ্যে আরেকটা মলিকিউল দিয়ে আমি একটা চেঞ্জ করেছি, তখন এই এইচ অ্যান্টিজেনটার নাম হয়ে যাবে এ অ্যান্টিজেন। অর্থাৎ এই লোকটার ব্লাড গ্রুপ হলো এ ব্লাড গ্রুপ। ওকে, এটাই। এবার আসেন যাদের বি অ্যালিল থাকবে, আমরা বলেছি বি অ্যালিল, তাহলে ওই বি অ্যালিল থেকে তৈরি হওয়া প্রোটিনটা হলো একটা এনজাইম। কি এনজাইম? আলফা 1,3 গ্যালাক্টোসাইল ট্রান্সফারেজ। ওকে, বা বি ট্রান্সফারেজ বলি। ও কি করে, ও এই এইচ অ্যান্টিজেনের সাথে, দেখেন এই এইচ অ্যান্টিজেনের যে গ্যালাক্টোজ মলিকিউল আছে এই মলিকিউলের সাথে আরেকটা গ্যালাক্টোজ যোগ করে দিবে এই বি অ্যালিল থেকে তৈরি হওয়া এনজাইমটা, অর্থাৎ বি ট্রান্সফারেজ এনজাইমটা। তাহলে এই গ্যালাক্টোজের সাথে যখন আরেকটা গ্যালাক্টোজ যোগ করব তাহলে এইচ অ্যান্টিজেনটা এখানে চেঞ্জ হয়ে গেছে, তখন এই এইচ অ্যান্টিজেনটার নাম আমরা দিব কি? বি অ্যান্টিজেন। বি অ্যান্টিজেন, এবং এই লোকটার ব্লাড গ্রুপ তখন হবে বি ব্লাড গ্রুপ। ওকে, আর কারো যদি এ অ্যালিলও থাকে বি অ্যালিলও থাকে জিনোটাইপের মধ্যে,
তাহলে তার এ ট্রান্সফারেজ এনজাইমও আছে, ফলে এই গ্যালাকটোজের সাথে একদিকে এন অ্যাসিটাইল গ্লুকোসামিন যুক্ত হবে, এন অ্যাসিটাইল গ্যালাকটোসামিন যুক্ত হবে, আর অন্যদিকে যেহেতু বি অ্যালিল আছে তাহলে গ্যালাকটোজ যুক্ত হবে। অর্থাৎ দেখেন একদিকে এই যে এই গ্যালাকটোজ মলিকিউলের সাথে একদিকে যুক্ত হলো গ্যালাকটোজ মলিকিউল ডিউ টু বি অ্যালিল, এবং অন্যদিকে যুক্ত হবে এন অ্যাসিটাইল গ্যালাকটোসামিন ডিউ টু এ অ্যালিল। ওকে, দেখেন এখন ইনশাআল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। এদিকে যুক্ত হলো এন অ্যাসিটাইল গ্যালাকটোসামিন। তাহলে এখন যে নতুন অ্যান্টিজেনটা তৈরি হলো এটা হবে এ বি অ্যান্টিজেন। ঠিক আছে, তার মানে যাদের ব্লাড গ্রুপ এ বি তাদের এ অ্যান্টিজেনও থাকবে এবং বি অ্যান্টিজেনও থাকবে। এখন এটা আলাদা 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 হয়, অর্থাৎ কিছু গ্যালাকটোজের সাথে গ্যালাকটোজ মলিকিউল যুক্ত হয়ে সেটা বি অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, আবার অন্য কিছু এইচ অ্যান্টিজেনের গ্যালাকটোজের সাথে এন অ্যাসিটাইল গ্যালাকটোসামিন যুক্ত হয়ে এ অ্যান্টিজেনের মতো কাজ করবে। তাহলে তাদের এখানে মনে করেন এটা হলো বি অ্যান্টিজেন আর এটা হলো এ অ্যান্টিজেন। ওকে, দুটো অ্যান্টিজেন প্রেজেন্ট, ফলে তার ব্লাড গ্রুপ হলো এ বি। ঠিক আছে, আচ্ছা এই দুটো আলাদা আলাদা ভাবে যুক্ত হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হলো আমাদের আসলে এবিও ব্লাড গ্রুপ কি, কিভাবে তার জিনোটাইপিং ফাংশনটা হচ্ছে সেটা বললাম আমরা। ওকে, এখন দেখেন এখানের মধ্যে এবার আমরা দেখি এর পরবর্তী ফাংশনটা, যে পার্সেন্টেজ, সবচেয়ে বেশি পার্সেন্টেজ হলো ও ব্লাড গ্রুপ 45% এবং এ ব্লাড গ্রুপ 40%, বি ব্লাড গ্রুপ 11% এবং এবি ব্লাড গ্রুপ হচ্ছে 4%। এটা একদম ল্যাঞ্জের রেফারেন্স। এরপরে আসেন যে তাহলে আমরা একটু রিভিশন দেই যে যাদের ব্লাড গ্রুপ এ তাদের অ্যান্টিজেন আছে এ অ্যান্টিজেন আরবিসি সেল সারফেসে বা সেল মেমব্রেনে। ওকে, এবং একটা জিনিস হচ্ছে যে অ্যান্টিজেনটা আছে তার অপোজিট অ্যান্টিবডি থাকবে। কেন? কারণ হচ্ছে যদি করেসপন্ডিং অ্যান্টিবডি থাকে তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে আরবিসিটা কি হয়ে যাবে, হিমোলাইসিস হয়ে যাবে। ওই কারণে যে অ্যান্টিজেন তার অপোজিট অ্যান্টিবডি থাকে যাতে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন না হয়। তাহলে যাদের এ ব্লাড গ্রুপ তাদের সিরামে বা প্লাজমাতে অ্যান্টিবডি বি থাকবে। ঠিক আছে, যাদের বি তাদের অ্যান্টি এ থাকবে, যাদের এ বি তাদের এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন দুটোই আছে, ফলে অ্যান্টিবডি কোনোটাই নেই। যাদের ও, এবং আমি কি বলেছি যে ও অ্যালিলটার কোনো ট্রান্সফারেজ অ্যাক্টিভিটি নাই, সে প্রোটিন তৈরি করে ঠিকই যেহেতু একটা অ্যালিল, বাট তার কোনো ট্রান্সফারেজ অ্যাক্টিভিটি নাই, ফলে আরবিসি মেমব্রেনে কোনো অ্যান্টিজেন থাকে না, যেহেতু কোনো অ্যান্টিজেনই নেই ফলে দুটো অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনাদের এই বিষয়টা একটু মনে রাখতে হবে যে ও অ্যালিল মানে কিছুই নেই, এটা ভুল। ও অ্যালিল মানে সেখানেও একটা জিন আছে এবং সেই জিন থেকে একটা প্রোটিন তৈরি হয়, বাট ওই প্রোটিনের কোনো এনজাইমেটিক অ্যাক্টিভিটি নাই। ওকে, আচ্ছা, এবং এটা হলো একটা আসলে ফ্রেম শিফট মেকানিজম ইন ডিএনএ। ওকে, আচ্ছা এখন আসেন যে প্রশ্ন জাগে যে আমাদের মনে করেন এটা হলো একটা পার্সনের আরবিসি। ওকে, এখন এই আরবিসির মধ্যে এটা হলো ধরুন এ অ্যান্টিজেন মানে এ ব্লাড গ্রুপের একজন মানুষ। এখন যেহেতু তার এ অ্যান্টিজেন আছে তাহলে তার সিরামে আমি কি বললাম অ্যান্টিবডি বি পাবো। এখন প্রশ্ন হলো যদি বডিতে কোনো বি অ্যান্টিজেন না থাকে তাহলে কেন ওই ব্যক্তির সিরামে আমরা অ্যান্টিবডি বি পাচ্ছি? কারণ অ্যান্টিজেন না থাকলে তো অ্যান্টিবডি তৈরি হবে না, তাহলে কেন এখানে এই অ্যান্টিবডি বিটা আসছে? সেটা হলো অ্যাকচুয়ালি আসলে এখানে যে অ্যান্টিবডিটা আপনারা দেখেন এই অ্যান্টিবডিটা আসলে তৈরি হয় কোনো একটা ব্যাকটেরিয়াল পলিস্যাকারাইড অ্যান্টিজেনের এগেইনস্টে। ভাগ্যক্রমে ওই ব্যাকটেরিয়াল পলিস্যাকারাইড অ্যান্টিজেনের স্ট্রাকচারের সাথে অ্যান্টিজেন বি এর স্ট্রাকচার মিলে যায়, তাই আমরা ওটাকে অ্যান্টিবডি বি বলি। ওকে, ক্রস রিঅ্যাক্ট করে। তাহলে এই অ্যান্টিবডি বিটা কিভাবে তৈরি হয়? আমরা বিভিন্ন সময় কন্টিনিউয়াস আমরা বিভিন্ন ব্যাকটেরিয়ার এক্সপোজারে আসছে, বাট সাইন সিম্পটম আসছে না, কারণ আমাদের ইমিউন সিস্টেম তাকে ডিস্ট্রয় করে ফেলছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আসার আগেই।
এবং ওই ব্যাকটেরিয়াল পলিস্যাকারাইডের এগেইনস্টে তৈরি হওয়া অ্যান্টিবডির তাই এখানে অ্যান্টিবডি বি, একইভাবে অ্যান্টিবডি এও হতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা এখন এটা হলো আরো ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, সেটা হলো যে এই যে দেখেন অ্যান্টিবডি গুলো তৈরি হচ্ছে, অর্থাৎ অ্যান্টিবডি এ, তারপর হচ্ছে অ্যান্টিবডি বি, এই যে অ্যান্টি এ অথবা অ্যান্টি বি যেটাকে আমরা বলি, এটা যে কোনো অ্যান্টিবডি 5টা ক্লাসের যে কোনো একটা হবে, অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন জি, এ, এম, ই, ডি। এখন এই অ্যান্টি এ এবং অ্যান্টি বি হলো ইমিউনোগ্লোবুলিন এম ক্লাসের। তাহলে বলেন তো এই অ্যান্টিবডি গুলো কি প্লাসেন্টা ক্রস করতে পারবে? নেভার, কারণ প্লাসেন্টা ক্রস করে অনলি ইমিউনোগ্লোবুলিন জি। ফলে এই অ্যান্টিবডি গুলো ফিটাসের তেমন ক্ষতি করতে পারে না। ঠিক আছে, অন্যদিকে আরএইচ অ্যান্টিজেনের এগেইনস্টে, এটা আমি বলবো ইনশাআল্লাহ একটু পরে, আরএইচ অ্যান্টিজেনের এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি অ্যান্টি আরএইচ, এই অ্যান্টিবডিটা কিন্তু ইমিউনোগ্লোবিউলিন জি জি ক্লাসের, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন জি টাইপ। ওকে, এখন যেহেতু এটা ইমিউনোগ্লোবিউলিন জি টাইপ, ফলে সে প্লাসেন্টা ক্রস করতে পারে এবং এই জন্যই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয়। ওকে, আচ্ছা তাহলে কোনটা বেশি সিভিয়ার ক্ষতি করবে ফিটাসের? অ্যান্টি আরএইচ, কারণ সেটা ইমিউনোগ্লোবুলিন জি ক্লাসের। এখন আসেন ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশন। ওকে, তো ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশনে কি হয়, যেমন দেখেন একটা एग्जांपल দিলে ইনশাআল্লাহ এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো ধরুন ও হলো রিসিপিয়েন্ট আর ও হলো ডোনার। রিসিপিয়েন্টের ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ এবং ডোনারের ব্লাড গ্রুপ হচ্ছে বি ব্লাড গ্রুপ। ঠিক আছে, এখন একটা জিনিস বুঝেন, কোন আরবিসিটা সংখ্যায় বেশি থাকবে আইকিউ অনুযায়ী? রিসিপিয়েন্টের আরবিসি সংখ্যা বেশি, তাহলে এ ব্লাড গ্রুপের আরবিসি সংখ্যায় বেশি এবং বি ব্লাড গ্রুপের কিছু ব্লাড আমরা এখানে ডোনেট করছি। ওকে, তাহলে এর সংখ্যা হচ্ছে কম। ওকে, এখন যেহেতু রিসিপিয়েন্টের ব্লাড গ্রুপ এ, তাহলে রিসিপিয়েন্টের প্লাজমাতে অ্যান্টিবডি বি থাকবে। তাহলে ধরুন এগুলো হলো সবগুলা অ্যান্টিবি। ওকে, আচ্ছা এখন যখন ডোনার থেকে বি ব্লাড গ্রুপ আসলো, অর্থাৎ বি আরবিসিটা আসলো, ওই বি আরবিসির সেল সারফেসে এগুলো কি বি অ্যান্টিজেন। এখন যেহেতু রিসিপিয়েন্টের প্লাজমাতে আগে থেকে অ্যান্টি বি বসে আছে, সাথে সাথে ওরা গিয়ে এই বি অ্যান্টিজেনের সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন করবে। এখন যখনই এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হবে, এখানে আমরা একটু খেয়াল করি, দেখেন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো, তখনই কি হবে, আমি কি বলেছিলাম যে এই যে অ্যান্টি বি এবং অ্যান্টি এ এগুলো কোন ধরনের ইমিউনোগ্লোবুলিন? দেখেন একটু আগে আমরা বললাম ইমিউনোগ্লোবুলিন এম, তাহলে তার কি কমপ্লিমেন্ট ফিক্সেশন ক্যাপাসিটি আছে? অবশ্যই আছে। ইমিউনোগ্লোবুলিন এম এবং ইমিউনোগ্লোবুলিন জি আমি সহজে মনে রাখি ম্যাগনেসিয়াম দিয়ে, ওদের কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন ক্যাপাবিলিটি আছে। ফলে তখন এখানে কমপ্লিমেন্ট রিসেপ্টর এক্সপোজ হবে, সেখানে কমপ্লিমেন্ট প্রোটিন এসে বসবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, আর কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে একদিকে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হয়ে এই আরবিসিটা হিমোলাইসিস হয়ে যাবে এবং অন্যদিকে কমপ্লিমেন্টের এ সাবটাইপ গুলো অর্থাৎ C3A, তারপর হচ্ছে C4A, C5A, সেগুলো অ্যানাফাইলোটক্সিন অর্থাৎ মাস্ট সেল ডিগ্রানুলেশন করবে। ফলে তখন কি হবে, আমাদের ভাস্কুলার পারমিবিলিটি অনেক বেড়ে যাবে এবং ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে যাবে, অর্থাৎ ব্লাড ভেসেলস থেকে ফ্লুইড গুলো বেরিয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা পড়বে, ফলে হাইপোটেনশন দেখা দিবে। ওকে, অর্থাৎ সোজা ভাষায় অ্যানাফাইল্যাক্সিস। আর অন্যদিকে ডোনারের আরবিসি গুলো ডিস্ট্রয় হয়ে যাবে, নট রিসিপিয়েন্ট, কারণ ডোনারের আরবিসির মেমব্রেনেই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই বিষয়টা হয় ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশনে if there is mismatch in blood group। ওকে, এবার চলে আসেন যে এটা আমরা সবাই জানি ও ব্লাড গ্রুপ হলো ইউনিভার্সাল ডোনার এন্ড এবিও ব্লাড গ্রুপ হলো ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এখন এখানে একটা মজার কোয়েশ্চেন আমাদের জাগে, সেটা হলো কি,
এখন একটু দেখি আমরা, ধরেন আমাদের ডোনার হচ্ছে ও ব্লাড গ্রুপের এবং আমাদের রেসিপিয়েন্ট হচ্ছে এ ব্লাড গ্রুপের। ওকে, এখন ও ব্লাড গ্রুপটা ইউনিভার্সাল ডোনার আমরা জানি, তাহলে নিয়ম অনুযায়ী ও ব্লাড গ্রুপের ব্লাড আমরা এ ব্লাড গ্রুপের ব্যক্তিকে দিতে পারবো। ওকে, এখন দেখেন আমাদের কোশ্চেনটা কোথায়, যার আমাদের রিসিপিয়েন্টের ব্লাড গ্রুপ কি বললাম, এ ব্লাড গ্রুপ, তাহলে রিসিপিয়েন্টের আরবিসির সেল মেমব্রেনে এ অ্যান্টিজেন অ্যাটাচড আছে, ধরেন এগুলো হলো এ অ্যান্টিজেন। ওকে, এখন আমাদের ডোনারকে, ডোনার হচ্ছে ও ব্লাড গ্রুপ, তাহলে আমাদের ডোনারের সিরামে বা প্লাজমাতে আছে কি অ্যান্টি এ, ধরেন এটা হলো অ্যান্টি এ অ্যান্টিবডি এবং এটা হলো অ্যান্টি বি অ্যান্টিবডি। ওকে, আচ্ছা, তো আমরা যখন এই ডোনারের ব্লাড রিসিপিয়েন্টে দিব তখন এখানের এই যে অ্যান্টি এ, ঠিক আছে, এই যে অ্যান্টি এ অ্যান্টিবডি ও তো গিয়ে ওখানে বাইন্ড করে ফেলবে এ অ্যান্টিজেনের সাথে, তাহলে এখানে তো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স হয়ে গেল, ফলে ডোনারের আরবিসি গুলা কি হয়ে যাবে, মেমব্রেন একটা কমপ্লেক্সের কারণে হিমোলাইসিস হয়ে যাবে। তাহলে কিভাবে আমরা বলছি যে ও ব্লাড গ্রুপটা ইউনিভার্সাল ডোনার, কারণ এখানে তো আমি দেখছি হিমোলাইসিস হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এখানে যেটা হয় সেটা হলো যে আমরা ডোনারের প্লাজমাটা দেই না, আমরা অনলি আরবিসিটাই দিই, এটাকে বলি প্যাকড রেড ব্লাড সেল। ওকে, ফলে এই ডোনারের প্লাজমাতে থাকা অ্যান্টিবডি গুলো রিসিপিয়েন্টে যায় না, ফলে রিসিপিয়েন্টের আরবিসিটাও আর হেমোলাইসিস হয় না। ঠিক আছে, তাহলে এই বিষয়টা এখানে হয়, এবং তাও কিছু পরিমাণ, সামান্য পরিমাণ অ্যান্টিবডি তাও চলে যায় ডোনারে, কিন্তু যেটা যায় সেটা খুবই ফিউ, ভেরি লিটল অ্যামাউন্ট, ফলে সেটা তেমন একটা ইফেক্ট ফেলে না আমার ডোনারের রিসিপিয়েন্টের আরবিসির উপরে, ফলে হিমোলাইসিস সেখানে হয় না। ওকে, আচ্ছা, এই হলো বিষয়টা। এবার চলে আসেন যে আমরা আরএইচ অ্যান্টিজেনে আসি। ওকে, এটাকে আরএইচ অ্যান্টিজেন বা আরএইচ ফ্যাক্টরও আমরা বলি। ওকে, এখন এই আরএইচ ফ্যাক্টরটা আমরা মোট 5 ধরনের আরএইচ ফ্যাক্টর পেয়ে থাকি। ওকে, 5 ধরনের, কি কি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল সি, স্মল সি, ক্যাপিটাল ই, স্মল ই। এই ক্যাপিটাল ডি এর স্মল ডি নেই, এটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন এখানে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, আমরা মূলত আরএইচ ফ্যাক্টর বলতে এই ক্যাপিটাল ডিটাকেই বুঝাই। ওকে, আচ্ছা, এখন দেখেন যাদের আরএইচ ফ্যাক্টর আছে তার মানে তাদের আরবিসির সেল মেমব্রেনে কি থাকবে, আরএইচ অ্যান্টিজেনটা প্রেজেন্ট থাকবে। ধরেন এটা হলো আরএইচ অ্যান্টিজেন আর এটা হলো আরবিসি, এটা হলো আরবিসির সেল মেমব্রেন, আরবিসির সেল মেমব্রেন। ওকে, আচ্ছা, এখন দেখেন আমি কি বললাম একটু আগে, যে অ্যান্টি আরএইচ অর্থাৎ আরএইচ অ্যান্টিজেনের এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা ইমিউনোগ্লোবিউলিন জি শ্রেণীর, ফলে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডিটা প্লাসেন্টা ক্রস করে ফিটাল সার্কুলেশনে চলে যেতে পারে। ঠিক আছে, কারণ ইমিউনোগ্লোবিউলিন জি ক্যান ক্রস প্লাসেন্টা, ফলে ফিটাসের হেমোলাইটিক ডিজিজ হতে পারে, এটাকে আমরা বলি হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন বা এইচডিএন। ওকে, আচ্ছা, এবং এই ক্ষেত্রে যে বিষয়টা হয় এটা আমি একটু আপনাদের এক্সপ্লেইন করি। ধরুন বাবা হচ্ছে আরএইচ পজিটিভ, অর্থাৎ এই বাবার সিরামে বা প্লাজমাতে অ্যান্টি আরএইচ নেই, অন্যদিকে মা হচ্ছেন আরএইচ নেগেটিভ। ওকে, তাহলে ধরুন এটা হলো প্যাটার্নাল এবং এটা হলো ম্যাটার্নাল। এখন বাবা কি বললাম আরএইচ পজিটিভ এবং মা হচ্ছেন আরএইচ নেগেটিভ, ফলে বাচ্চার আরএইচ পজিটিভ হওয়ার চান্সটা বেশি। ওকে, আচ্ছা, এখন ধরুন আমরা ধরে নিলাম বাচ্চা হলো আরএইচ পজিটিভ, ফলে ডিউরিং পার্টিশন সেখানে কি হবে, যে ফিটাল আরবিসি ম্যাটারনাল ব্লাডে চলে আসবে কিছু আরবিসি, ফলে তখন আমাদের মায়ের শরীরে এই আরএইচ অ্যান্টিজেনের এগেইনস্টে কি তৈরি হবে, অ্যান্টি
RH অ্যান্টিবডি তৈরি হবে। ফলে তাহলে এখন মায়ের প্লাজমাতে কি বসে আছে? অ্যান্টি RH অ্যান্টিবডি। এখন ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে সে ক্ষতি করতে পারে না, কারণ তার আগেই বাচ্চাটা পৃথিবীতে চলে এসেছে। ফলে ওই অ্যান্টিবডি বাচ্চার রক্তে প্রবেশ করার সুযোগ পায় না। ওকে, সাবসিকুয়েন্ট বার্থের সময় মায়ের রক্তে যেহেতু আগে থেকেই অ্যান্টিবডি আছে এবং এই অ্যান্টিবডি গুলো হলো ইমিউনোগ্লোবিউলিন জি ক্লাসের, ফলে তারা প্লাসেন্টা ক্রস করে ফিটাল সার্কুলেশনে ঢুকে ফিটাল আরবিসিটা যেহেতু RH পজিটিভ, ধরেন এটা হলো ফিটাল আরবিসি, আর ফিটাল আরবিসিতে এগুলো হলো RH অ্যান্টিজেন, এবং মায়ের সার্কুলেশন থেকে ফিটাল সার্কুলেশনে ঢুকা এটা হলো অ্যান্টি RH অ্যান্টিবডি। ফলে তারা এই ফিটাল আরবিসির সাথে বাইন্ড করে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করলো, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, কারণ ইমিউনোগ্লোবিউলিন জিও কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করতে পারে। ফলে সেখানে ফিটাল আরবিসি গুলো ডিস্ট্রয় হতে শুরু করবে, ফলে দেখা দিবে কি হিমোলাইসিস। আর যখন বেশি বেশি আরবিসি ডিস্ট্রাকশন হবে, ফলে বেশি বেশি বিলিরুবিন তৈরি হবে। ওকে, তাহলে যে জন্ডিসটা হবে সেটাকে আমরা বলবো কি প্রি হেপাটিক বা হিমোলাইটিক জন্ডিস। এখন আরবিসি যখন খুব বেশি ব্রেকডাউন হবে, তখন ফিটাল বোন ম্যারোটা স্টিমুলেটেড হবে যে ভাই তুমি বেশি বেশি আরবিসি তৈরি করো, আমার আরবিসি খুব র্যাপিডলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তখন ফিটাল বোন ম্যারো এত দ্রুত আরবিসি প্রোডাকশন করতে যাবে যে সে সঠিকভাবে তৈরি করতে পারবে না, ফলে ডিফেক্টেড আরবিসি তৈরি হবে, সেটাকে আমরা বলি এরিথ্রোব্লাস্ট। ফলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলি। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে এটাই। তাহলে এরিথ্রোব্লাস্টোসিস কেন হচ্ছে? ডিউ টু র্যাপিড ডিস্ট্রাকশন অফ আরবিসি by maternal antibody against the RH antigen located on the RBC membrane. ওকে, এটা। আর এই হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্নে ফিটাসের কি কি প্রবলেম হয়? একটা হচ্ছে অ্যানিমিয়া, আর একটা হচ্ছে জন্ডিস। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আমরা চ্যাপ্টার নাম্বার 68 এ আসলাম, সেটা হলো ইমিউনো ডেফিসিয়েন্সি। ওকে, এখন দেখেন এই ইমিউনো ডেফিসিয়েন্সি যখন আমরা বলবো, তাহলে আমাদের ইমিউন সিস্টেম কি? ইমিউন সিস্টেমের দুটো আর্ম থাকে বা দুটো পোরশন বা দুটো সেগমেন্ট, একটা হচ্ছে ইনেট আর্ম আর একটা হচ্ছে অ্যাডাপটিভ আর্ম। ইনেট আর্মের মধ্যে আমাদের কি থাকে? মেইনলি ফ্যাগোসাইটস গুলো, যেমন ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, তারপর হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, হ্যাঁ, তারপর হচ্ছে ন্যাচারাল কিলার সেল, অর্থাৎ লিম্ফোসাইট ছাড়া বাকি সব সেলগুলোকে আমরা ইনেট আর্মের আন্ডারে ফেলে দিব। আর লিম্ফোসাইট অর্থাৎ বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটকে সাথে হচ্ছে অ্যান্টিবডি, এগুলোকে আমরা অ্যাডাপটিভ আর্ম অফ ইমিউনিটির আন্ডারে ফেলে দিব। ঠিক আছে, তাহলে ইমিউনো ডেফিসিয়েন্সি বলতে বি সেল ডেফিসিয়েন্সি বোঝাতে পারে, টি সেল ডেফিসিয়েন্সি বোঝাতে পারে, কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি বোঝাতে পারে, ফ্যাগোসাইটস ডেফিসিয়েন্সি বোঝাতে পারে। তাহলে ইমিউনো ডেফিসিয়েন্সি হলো এই চার ধরনের কম্পোনেন্টস এর ডেফিসিয়েন্সি। ঠিক আছে, এখন আসেন এই যে ইমিউনো ডেফিসিয়েন্সি, এই ইমিউনো ডেফিসিয়েন্সিকে আমরা দু ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, আর একটা হলো কনজেনিটাল ইমিউনো ডেফিসিয়েন্সি। ঠিক আছে, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি মেইনলি হয় বিভিন্ন ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস দেওয়ার কারণে, যেমন যেগুলো আমরা বিভিন্ন কেমোথেরাপিতে ইউজ করি সেই ক্ষেত্রে, এবং হলো যেমন স্টেরয়েডস, লং টাইম যদি কেউ স্টেরয়েডস নিয়ে থাকে বা কুশিং সিনড্রোম যদি থাকে সেই ক্ষেত্রে, কারণ আমরা জানি স্টেরয়েডস হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টস আছে তার। ঠিক আছে, এবং ইনফেকশন, কিছু ইনফেকশনের কারণে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি হয়, যেমন আমরা সবাই জানি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি এর কারণে আমাদের এই টি সেলগুলো সাপ্রেসড হয়ে যায়। ঠিক আছে, এই আর কনজেনিটাল গুলো আমরা এখন দেখব ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন জানবো ইনশাআল্লাহ যে কনজেনিটাল ইমিউনো ডেফিসিয়েন্সি। তাহলে যখনই আমরা ইমিউনো ডেফিসিয়েন্সি পড়ব, তখন আমরা চিন্তা করব এটা কি বি সেল ডেফিসিয়েন্সি, নাকি টি সেল ডেফিসিয়েন্সি, নাকি কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি, নাকি ফ্যাগোসাইটস ডেফিসিয়েন্সি। ওকে, তাহলে আমরা এখন কনজেনিটাল ইমিউনো ডেফিসিয়েন্সির আন্ডারে টি সেল ডেফিসিয়েন্সি গুলো দেখছি। ওকে, আসেন, টি সেল ডেফিসিয়েন্সি হলো মোস্ট সিভিয়ার প্রবলেম। কেন? কারণ দেখেন টি সেল বলতে
CD4 টি সেল, CD8 টি সেল। CD8 টি সেলটা ভাইরাস ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করে, টিউমার সেলকে ডিস্ট্রয় করে, এবং অন্যদিকে টি সেল বি সেলকেও অ্যাক্টিভেশন করে থ্রু ফলিকুলার হেল্পার টি সেল। আমি সব এগুলো ডিটেলস বলেছিলাম। তো যদি কারো টি সেল ডেফিসিয়েন্সি দেখা যায়, তার একদিকে যেমন সাইটোটক্সিক টি সেল কমে যাবে, হেল্পার টি সেল কমে যাবে, আর হেল্পার টি সেল কমে গেলে কেমোট্যাক্সিস কমে যাবে, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন কমে যাবে, অন্যদিকে টি সেল ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটাও কমে যাবে, ফলে অ্যান্টিবডি প্রোডাকশনও কমে যাবে, ফলে আলটিমেটলি পেশেন্ট সিভিয়ার ইমিউনো ডেফিসিয়েন্সিতে ভুগবে। ওকে, তাহলে টি সেল যেগুলো আমি একটু আগে বললাম CD4, CD8, আর CD4 টি সেলটা ডিফারেন্সিয়েটেড হয়ে ইফেক্টর বা হেল্পার টি সেল হয়। হেল্পার টি সেল আবার কি কি আছে? হেল্পার টি সেল 1, হেল্পার টি সেল 2, হেল্পার টি সেল 17 আছে। ঠিক আছে, সেগুলোর মেইন কাজ হচ্ছে তারা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করে এবং কেমোট্যাক্সিস করে। এট দ্য সাইট অফ ইনফ্লামেশনে তারা বিভিন্ন আমাদের ইনফ্লামেটরি সেল যেগুলো আছে, যেমন হচ্ছে নিউট্রোফিল, মনোসাইটস, লিম্ফোসাইটস, তাদেরকে প্রবেশ করতে হেল্প করে। অন্যদিকে এই টি সেলের একটা সাবটাইপ ফলিকুলার হেল্পার টি সেল, যেটা CD4 টি সেল থেকে ডিফারেন্সিয়েটেড হয়ে তৈরি হয়। এই ফলিকুলার হেল্পার টি সেলটা বি সেলকে অ্যাক্টিভেশন করে অ্যান্টিবডি প্রোডাকশন করে। ওকে, আমরা এগুলো জানি। এখন আসেন, টি সেল ডেফিসিয়েন্সি যদি কারো হয় তার প্রবলেম কি হবে। দেখেন, যখন কোনো জায়গায় মনে করেন, যখন কোনো জায়গায় পুলিশের সংখ্যা কম থাকবে কিংবা আর্ম ফোর্স কম থাকবে, সে জায়গায় চুরি ডাকাতি হওয়ার চান্স বেড়ে যাবে। কারণ কি? প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল। ওকে, ফলে মেইন আমাদের ইমিউন সিস্টেমে মেইন একটা পোরশন হলো টি সেল। ফলে যখন টি সেল ডেফিসিয়েন্সি হবে, তখন সহজেই যে অর্গানিজম গুলো, মাইক্রো অর্গানিজম গুলো এতদিন ইনফেকশন করার সাহস পেত না, ভয়ে থাকতো, কারণ এখানে প্রচুর আর্মফোর্স, যখনই আর্মফোর্স সংখ্যা কমে যাবে, তখন ওই দুর্বল মাইক্রো অর্গানিজম গুলো আমাদের ইনফেকশন করা শুরু করবে। এটাকে আমরা বলি অপরচুনিস্টিক ইনফেকশন। মানে যে মাইক্রো অর্গানিজম ইউজুয়ালি ইনফেকশন করতে পারে না, কিন্তু ইমিউন সিস্টেম সাপ্রেসড হয়ে গেলে তারাও ইনফেকশন করে। যেমন বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই এবং হচ্ছে প্রোটোজোয়াল ইনফেকশন হতে পারে। ঠিক আছে, তাহলে এই হলো বিষয়টা। এখন ইমিউনো ডেফিসিয়েন্সি, বিশেষ করে কনজেনিটাল ইমিউনো ডেফিসিয়েন্সির ক্ষেত্রে সাইন সিম্পটমস গুলো কত বয়স থেকে প্রকাশ পেতে শুরু করে, সেটা হলো ইউজুয়ালি বাচ্চার বয়স যখন 6 মাস ক্রস করে, হ্যাঁ 6 মাসের পর থেকে, 6 মাসের পর থেকে সিম্পটম গুলো প্রকাশ পেতে শুরু করে। ওকে, কেন 6 মাসের পর থেকে? কারণ হচ্ছে যে 6 মাস পর্যন্ত মায়ের ব্লাড থেকে, অর্থাৎ মায়ের প্লাজমা থেকে আসা ম্যাটারনাল অ্যান্টিবডি গুলো ফিটাল সার্কুলেশনে থাকে এবং সেগুলো ফিটাসকে প্রোটেকশন দেয়। কে? ম্যাটারনাল অ্যান্টিবডি। ওকে, তো 6 মাস বয়সের পর থেকে এই ম্যাটারনাল অ্যান্টিবডি গুলো আস্তে আস্তে মানে নষ্ট হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়, তারা চলে যেতে থাকে। ওকে, ফলে তখন যে বাচ্চাদের ইমিউনো ডেফিসিয়েন্সি আছে তারা রিকারেন্ট ইনফেকশনে ভুগতে থাকবে। এখন আসেন, টি সেল ডেফিসিয়েন্সি হলো আমাদের মেইন ট্রিটমেন্ট কি? মেইন ট্রিটমেন্ট হলো হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করতে হবে, হেমাটোপয়েটিক স্টেম সেল। ওকে, কখন? এটা বিফোর সিভিয়ার ইনফেকশন অকার। ওকে ওকে, তাহলে সিভিয়ার ইনফেকশন হওয়ার আগেই আমরা হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনটা করে ফেলবো। আর এই আমাদের টি সেল ইমিউনো ডেফিসিয়েন্সিটা আমরা ডিটেক্ট করি কিভাবে? সেটা হলো যে টি সেল রিসেপ্টর এক্সিশন সার্কেলস, এটা ডিটেকশন করার মাধ্যমে। যাদের টি সেল ডেফিসিয়েন্সি আছে তাদের এই টি সেল রিসেপ্টর এক্সিশন সার্কেলস এর সংখ্যা বেড়ে যাবে সিরামের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, এটা দেখে আমরা বুঝতে পারি যে তার টি সেল ডেফিসিয়েন্সি আছে। এখন আসেন আমরা কিছু কনজেনিটাল টি সেল ডেফিসিয়েন্সি ইন্ডিভিজুয়ালি আলোচনা করি। একটা হলো উইশকট-এলড্রিক সিনড্রোম। ওকে, এটা হলো একটা এক্স লিঙ্কড ডিজিজ এবং এটা সাইন সিম্পটমস গুলো প্রকাশ পেতে শুরু করে যে যখন বাচ্চার বয়স 1 বছর হয়, অর্থাৎ 1 বছরের মধ্যেই। ঠিক আছে, ওই যে যেটা বললাম 6 মাসের পর থেকে যে কোনো কনজেনিটাল ইমিউনো ডেফিসিয়েন্সি সিম্পটমস অর্থাৎ রিকারেন্ট ইনফেকশন শুরু হয়। এবং এটা কেন হয়? যেহেতু এটা একটা জেনেটিক ডিজিজ, এক্স লিঙ্কড ডিজিজ, এটা হয় মিউটেশন ইন WASP জিন, এই জিনটার মিউটেশনের কারণে হয়। এবং এই জিনটার কাজ কি? এই জিনটা অ্যাক্টিন ফিলামেন্ট
সিনথেসিস করে। তাহলে যাদের এই জিনের মধ্যে মিউটেশন হবে, ফলে এই জিনটা তখন ভালোভাবে অ্যাক্টিন ফিলামেন্ট তৈরি করতে পারবে না, অর্থাৎ সে তখন ডিফেক্টিভ অ্যাক্টিন ফিলামেন্ট তৈরি করবে, যে অ্যাক্টিন ফিলামেন্টটা তার কাজ সঠিকভাবে করতে পারে না। তাহলে এখন জানি যে এই অ্যাক্টিন ফিলামেন্টের কাজ কি। অ্যাক্টিন ফিলামেন্টের কাজ হলো, আপনারা জানেন যে ধরেন এটা একটা টি সেল আর এটা হলো সেই টি সেলের নিউক্লিয়াস। তো একটা টি সেলের মধ্যে টি সেল রিসেপ্টর থাকে, এটা হলো টি সেল রিসেপ্টর। ওকে, তো এই টি সেল রিসেপ্টরটা দিয়ে সে এমএইচসি পেপটাইড কমপ্লেক্সকে রিকগনাইজ করে। এখন রিকগনাইজ যখন করে, ধরেন এটা হলো একটা ডেনড্রাইটিক সেল, এগুলো সব আমরা জানি আলহামদুলিল্লাহ। আর এখানে হলো এটা হলো যে এমএইচসি প্রোটিন, আর এই এমএইচসি প্রোটিনের মধ্যে এটা হলো ধরেন এটা হলো একটা ফরেন বা মাইক্রো অর্গানিজমের একটা শর্ট পেপটাইড, অর্থাৎ এমএসসি পেপটাইড কমপ্লেক্স। তো যখন এই টিসিআর এই এমএসসি পেপটাইড কমপ্লেক্সকে ডিটেক্ট করে, তখন এই টিসিআর এর নিচে সাবমলিকিউলার সিগন্যালিং হয়। এই সাবমলিকিউলার সিগন্যালিং যখন হয়, তখন আলটিমেটলি আমাদের এই টি সেলটা অ্যাক্টিভেটেড হয় এবং সাথে এখানে কো-স্টিমুলেশন বা সিগন্যাল 2ও হয়। ঠিক আছে, এখন এই যে টি সেল রিসেপ্টরের সাবমলিকুলার সিগন্যালিং, এই সিগন্যালিংটার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই অ্যাক্টিন ফিলামেন্ট। তো অ্যাক্টিন ফিলামেন্ট যখন ডিফেক্টিভ হবে, তখন এই টিসিআর এর বা টি সেল রিসেপ্টরের সাবমলিকুলার সিগন্যালিংটা ভালোভাবে হবে না, ফলে সে এমএসসি পেপটাইড কমপ্লেক্সকে ভালোভাবে রিকগনাইজ করতে পারবে না, ফলে টি সেল অ্যাক্টিভেশন হবে না। ফলে টি সেল অ্যাক্টিভেশন না হলে টি সেল ক্লোনাল প্রলিফারেশন হবে না। ক্লোনাল প্রলিফারেশন যদি না হয়, তাহলে কি হবে না, হেল্পার টি সেল কম তৈরি হবে এবং সাইটোটক্সিক টি সেল কম তৈরি হবে। ঠিক আছে, কারণ হচ্ছে যদি সেটা CD4 টি সেল হয়, তাহলে হেল্পার টি সেল কম তৈরি হবে, কারণ CD4 টি সেল অ্যাক্টিভেশন হতে পারছে না ডিউ টু ডিফেক্টিভ অ্যাক্টিন ফিলামেন্ট। একইভাবে CD8 টি সেলটাও আমাদের অ্যাক্টিভেশন হতে পারছে না ডিউ টু ডিফেক্টিভ টিসিআর, ফলে সাইটোটক্সিক টি সেল কম তৈরি হবে, ফলে তার ইমিউনোডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে। একই ভাবে এই অ্যাক্টিন ফিলামেন্টটা বি সেল রিসেপ্টরের সাবমলিকুলার সিগন্যালিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কি, ধরেন এটা হলো একটা বি সেল, আপনারা জানেন যে বি সেলের সারফেসে যে রিসেপ্টরটা থাকে সেটা হলো অ্যাকচুয়ালি একটা অ্যান্টিবডি। কোন ধরনের অ্যান্টিবডি? ইমিউনোগ্লোবুলিন এম অ্যান্টিবডি। ওকে, তো যখন এখানে একটা ফরেন মাইক্রো অর্গানিজমের অ্যান্টিজেন বাইন্ড করে, তখন এই ইমিউনোগ্লোবুলিনের সাবমলিকুলার সিগন্যালিং অ্যাক্টিভেট হয়, তখন বি সেলটা কি করে অ্যাক্টিভ হয়, হওয়ার পরে সে এই মাইক্রো অর্গানিজমটাকে কি করে এন্ডোসাইটোসিস করে, এটাকে আমরা বলি বিসিআর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। তো ওকে যখন এন্ডোসাইটোসিস করে ভিতরে এনগালফ করে ফেলবে, তারপরে এই বি সেলটা কি করে, তখন এই বিসিআর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস করার পরে MHC2 প্রেজেন্টেশন করে। কারণ আমরা জানি কি, বি সেল নিজেই একটা প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই যে দেখেন, এই গ্রিনটা হলো MHC2 এবং এই রেড কালারটা হলো ওই মাইক্রো অর্গানিজমের শর্ট পেপটাইড MHC2 প্রেজেন্টেশন করলো। তারপরে সে ফলিকুলার হেল্পার টি সেলের সাথে সিগন্যালিং এর মাধ্যমে অ্যাক্টিভেশন হয়ে ক্লোনাল প্রলিফারেশন বা জার্মিনাল সেন্টার তৈরি করে, এগুলো আপনারা জানেন। এখন আলটিমেটলি দেখেন, বিসিআর মেডিয়েটেড এন্ডোসাইটোসিসটা হচ্ছে কখন? এন্ডোসাইটোসিসটা হচ্ছে যখন বি সেল রিসেপ্টরের সাথে মাইক্রো অর্গানিজমের অ্যান্টিজেনটা বাইন্ড করার পর বিসিআর এর সাবমলিকুলার সিগন্যালিংটা অন হয় বা রান হয়। এখন ডিফেক্টিভ অ্যাক্টিন ফিলামেন্টের কারণে এই সাবমলিকুলার সিগন্যালিং হবে না, ফলে বিসিআর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস হবে না, ফলে আলটিমেটলি ফলিকুলার হেল্পার টি সেলের সাথে বি সেল ইন্টারঅ্যাকশন করতে পারবে না, ফলে কি হবে, বি সেল ক্লোনাল প্রলিফারেশন কম হবে। তাহলে বি সেল ক্লোনাল প্রলিফারেশন যদি কম হয় বা একদমই না হয়, তাহলে প্লাজমা সেল কম তৈরি হবে, ফলে অ্যান্টিবডি প্রোডাকশন কম হবে। তাহলে এই সিনড্রোমটার ক্ষেত্রে মেইনলি টি সেল ডেফিসিয়েন্সি হয়, একই সাথে বি সেল ডেফিসিয়েন্সিও হতে পারে, এবং একই সাথে এই ডিফেক্টিভ অ্যাক্টিন ফিলামেন্ট প্রোডাকশনের সাথে সাথে এই ডিজিজের ক্ষেত্রে ক্লাস সুইচিং ডিসরেগুলেশন হয়, ফলে অর্থাৎ কি ক্লাস সুইচিং ভালোভাবে হয় না, কন্ট্রোলড ওয়েতে হয় না। ফলে এই ক্ষেত্রে আমাদের মেইনলি দেখবেন যখনই কোনো ইনফেকশন হয়, আমাদের মেইন অ্যান্টিবডি কোনটা? অ্যাবাউট 75% ইমিউনোগ্লোবুলিন জি।
কিন্তু এখানে উল্টো, ইমিউনোগ্লোবুলিন এ বেশি তৈরি হচ্ছে এবং ইমিউনোগ্লোবুলিন ই বেশি তৈরি হচ্ছে। আর ইমিউনোগ্লোবুলিন ই বেশি তৈরি হলে তখন সেখানে কি দেখা দিতে পারে, হাইপার সেন্সিটিভিটি। ফলে দেখেন তখন আমরা একজিমা পাচ্ছি, যেটা হলো হাইপার সেন্সিটিভিটি। ওকে, এবং যেহেতু এখানে টি সেল ডেফিসিয়েন্সি এবং অ্যান্টিবডি ডেফিসিয়েন্সি, ফলে রিকারেন্ট পায়োজেনিক ইনফেকশন দেখা দিতে পারে। ঠিক আছে, একটা ইনফরমেশন আপনাদেরকে দেই যে যখন অ্যান্টিবডি ডেফিসিয়েন্সি হয় অর্থাৎ বি সেল ডেফিসিয়েন্সি হয়, তখন পায়োজেনিক ইনফেকশন বেশি হয় বা ব্যাকটেরিয়াল ইনফেকশন বেশি হয়। আর যখন টি সেল ডেফিসিয়েন্সি হয় অর্থাৎ CD4 বা CD8 টি সেল ডেফিসিয়েন্সি হয়, স্পেসিফিকলি CD8 টি সেল, তখন ভাইরাল ইনফেকশন বেশি হয়। কারণ কি, কারণ CD8 বা সাইটোটক্সিক টি সেল ভাইরাস ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় বেশি করে। এটা ইনশাআল্লাহ আপনাদের অনেক কাজে দিবে। ওকে, এছাড়াও এই ডিজিজে প্লেটলেট সংখ্যা কমে যেতে পারে, ফলে বিভিন্ন হেমোরেজিক সিমটমস আসতে পারে আমাদের। এরপরে আসেন আরেকটা কনজেনিটাল টি সেল ডেফিসিয়েন্সি সিনড্রোম, সেটা হলো অ্যাটাক্সিয়া টেলাঙ্গিয়েক্টাসিয়া। অ্যাটাক্সিয়া মানে হলো যে লস অফ কোঅর্ডিনেশন, হ্যাঁ, মুভমেন্ট কোঅর্ডিনেশন লস হয়ে যাবে। ঠিক আছে, আর একটা হলো টেলাঙ্গিয়েক্টাসিয়া, এটা হলো যে কি এনগর্জমেন্ট বা এনলার্জমেন্ট অফ ব্লাড ভেসেলস অফ স্কিন এন্ড কনজাংটিভা। এবং এই ক্ষেত্রে হচ্ছে আমরা মাকড়সার জালের মতো স্কিনের মধ্যে আমরা মাকড়সার জালের মতো দেখতে পাবো ব্লাড ভেসেলস গুলোকে, হ্যাঁ, আর আশ আশ হয়ে রয়েছে এরকম। কনজাংটিভার ক্ষেত্রে সেটা দেখা যায়। এটা হচ্ছে আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন, খুব ভালো ইমেজ আছে সেখানে। এটা হলো একটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ এবং মিউটেশন হয় ডিএনএ রিপেয়ার এনজাইম তৈরিকারী জিনের মধ্যে। তাহলে দেখেন, যদি ডিএনএ রিপেয়ার এনজাইম যে জিনগুলো তৈরি করে সেই জিন যদি মিউটেশন হয়ে যায়, তাহলে ডিএনএ রিপেয়ার এনজাইম কম তৈরি হবে। আর যেখানে ডিএনএ রিপেয়ার এনজাইম কম তৈরি হবে, সেখানেই কি হওয়ার চান্স থাকে, নিউপ্লাজম মানে হচ্ছে ম্যালিগন্যান্সি হওয়ার চান্স থাকে। ফলে এই ডিজিজের ক্ষেত্রে লিউকেমিয়া, লিমফোমা এবং আদার ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যায়, কারণ তাদের ডিএনএ রিপেয়ার এনজাইম কমে গেছে। সিম্পটম হচ্ছে ওই যে নামের সাথে পরিচয়, অ্যাটাক্সিয়া টেলাঙ্গিয়েক্টাসিয়া। এটা হলো এনলার্জ স্মল ব্লাড ভেসেলস অফ কনজাংটিভা এন্ড স্কিন, খুবই টিপিক্যাল ফিচার। আচ্ছা, আরেকটা হলো যে 2/3 পেশেন্টের ক্ষেত্রে আমরা লিম্ফোপেনিয়াও পেতে পারি, লিম্ফোপেনিয়া, এবং হচ্ছে লো ইমিউনোগ্লোবুলিন লেভেল, স্পেশালি ইমিউনোগ্লোবুলিন এ কম পাই। ওকে, তাহলে এটা হলো কি আমাদের এই পেশেন্টগুলো রিকারেন্ট পায়োজেনিক ইনফেকশনে সাফার করবে। এবং যেহেতু এই ক্ষেত্রে দেখেন ইমিউনোগ্লোবুলিন এ লেভেলটা কমে যায়, ফলে ইমিউনোগ্লোবুলিন এটা হচ্ছে কি আমরা জানি সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন, রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআইটি ট্র্যাক্ট, জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট, অর্থাৎ যে কোনো মিউকোজাল সারফেসে এই ইমিউনোগ্লোবুলিন এটা রিলিজ হয় এবং সে মাইক্রো অর্গানিজমকে মিউকোজাল এপিথেলিয়ামের সাথে বাইন্ড করতে বাধা দেয়। যেহেতু ইমিউনোগ্লোবুলিন এ লেভেল কমে যায়, ফলে তাদের এই যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনটা বেশি হয়। একই সাথে জিআইটি ট্র্যাক্ট ইনফেকশন, জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও হতে পারে। ঠিক আছে, তাহলে এই হলো অ্যাটাক্সিয়া টেলাঙ্গিয়েক্টাসিয়া। এরপরে আমরা ইনশাআল্লাহ আগামী ভিডিওতে কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।